আচ্ছা, স্লাইড দেখা যাচ্ছে? জি ম্যাম। আগের দিন কত পর্যন্ত দেখছিলাম আমরা? এই পর্যন্ত দেখছি। ম্যাম ইউনিট টেস্টিং রাখতে। আচ্ছা, তো ইউনিট টেস্টিং তো বললামই যে ইউনিট টেস্টিং বলতে আমরা কি বুঝি, যে আমাদের আহ যত ছোট ছোট মডিউল আছে, মডিউল গুলোকে হচ্ছে আমরা ফার্স্টে টেস্ট করব। টেস্ট করে বিভিন্ন মডিউলকে অ্যাড করে হচ্ছে আহ, একদম পুরো সিস্টেমটা আর কি টেস্ট করব। সো মডিউল, একটা মডিউলের মধ্যে টেস্টিংটা হচ্ছে ইউনিট টেস্টিং। তো আমি একটা উদাহরণ দিয়েছিলাম যে আম, একটা রোবটের কথা বলে আপনাদেরকে একটা উদাহরণ দিয়েছিলাম যে তার হাত অ্যাকচুয়ালি কাজ করতেছে কিনা, মানে মুভমেন্ট করতে পারে কিনা, কোনো কিছু গ্রিপ করতে পারে কিনা, এগুলা যদি আমি টেস্ট করি সেটা একটা ইউনিট টেস্টিং হবে। আবার তার ব্রেন ঠিক মতো কাজ করতেছে কিনা সেটা যদি টেস্ট করি সেটা আরেকটা ইউনিট টেস্ট হবে। এবং দুইটা ইউনিট টেস্ট মিলে আমি যখন ফাইনালি মার্জ করব, ইন্টিগ্রেশন টেস্ট করব, যেটা বলা হয় ইন্টিগ্রেশন টেস্ট, তো সেক্ষেত্রে আমি দেখবো যে আমার ব্রেন থেকে যে সিগন্যালটা যাচ্ছে হাতে সেই অনুযায়ী আমার আহ হাত নড়াচড়া করতেছে কিনা সেটা দেখা, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন টেস্টিং। তো ইউনিট টেস্টিং এ এভাবে বলছে যে মডিউল টু বি টেস্টেড। সো আমাদের অনেকগুলো মডিউল আছে আমাদের সফটওয়্যারে। তো একটা মডিউলকে যদি আমি টেস্ট করি সেটা হচ্ছে ইউনিট টেস্ট। সো আমাদের টেস্ট করার জন্য কিছু টেস্ট কেস বানাইতে হবে, ঠিক আছে? আর এখানে বলছে যে এই টেস্টের ক্ষেত্রে বেশ কিছু জিনিসের কথা বলছে, যেমন ইন্টারফেস, লোকাল ডাটা স্ট্রাকচার, বাউন্ডারি কন্ডিশন, ইন্ডিপেন্ডেন্ট পাথ, ইরর হ্যান্ডলিং পাথ। তো এই টেস্ট কেসের উপরে হচ্ছে আমি এই জিনিসগুলো অ্যাকচুয়ালি চেক করব যে এই জিনিসগুলো অ্যাকচুয়ালি ঠিক আছে কিনা। তো সেইভাবে হচ্ছে আমি টেস্ট কেস বানাবো। তো ইউনিট টেস্টের এনভায়রনমেন্টের কথা বলছে যে আমার এখানে টেস্ট কেস থাকবে, আমার মডিউল থাকবে, মডিউলকে আবার যদি ছোট ছোট সাব মডিউলে ভাগ করি এরকম। তো একটা মডিউল দেখে আমার হচ্ছে টেস্ট করে আমার যে টেস্ট কেসটা সেটা আমি আমার ইয়াতে দিব। যেমন আমরা অটোমেটেড টেস্টিং এ যে ইউনিটের নাম শুনছিলাম, তো ওখানে আমি টেস্ট কেস দিয়ে দেই। মানে টেস্ট কেস বলতে কি বুঝি, যে আমার কিছু এক্সপেক্টেড ইনপুট আর করসপন্ডিং আউটপুট সেটা যদি দিয়ে দেই আর আমার মডিউলটা যদি দিয়ে দেই, তাহলে সেই মডিউলে ড্রাইভার কি করে, যে ওই টেস্ট কেস গুলোর ইনপুট গুলো দিয়ে দিয়ে যে আউটপুটটা আসে সেটা আর কি মিলায় দেখে, মিলায় দেখার পরে হচ্ছে আমাকে রেজাল্ট দেয়। এখন যদি দেখি যে টপ ডাউন ইন্টিগ্রেশন, তো ইন্টিগ্রেশন হচ্ছে আম, আমি কিভাবে অ্যাকচুয়ালি টেস্ট করব। তো সেটা হচ্ছে ফার্স্টে যেটা আছে যে টপ ডাউন অ্যাপ্রোচ, যে ফার্স্টে হচ্ছে টপ মডিউল ইজ টেস্টেড উইথ স্টাফস। তো যে টপ ডাউন অ্যাপ্রোচ মানে হচ্ছে আমি শুরু থেকে টেস্ট করে আসবো, তার মানে একদম শুরুর যে মডিউলটা আছে আমার সেটাকে টেস্ট করে আসবো, এবং তার আন্ডারে যে সাব মডিউল গুলো আছে সেগুলাকে হচ্ছে পরে ইয়া করবো। তো এরপরে বলছে স্টাব আর রিপ্লেস ওয়ান at a time, depth first. As new modules are integrated, some subset of test is rerun. তো টপ ডাউনে কি আমি হচ্ছে ফার্স্ট এটা হচ্ছে করে আসবো, ফার্স্টে যে মডিউলটা আছে সেই মডিউলটা টেস্ট করে তার আন্ডারে যে সাব মডিউল গুলো আছে সেখানে যাব। দেন এইভাবে আর কি টপ ডাউন, মানে উপর থেকে নিচে হচ্ছে অ্যাপ্রোচটা ফলো করা হয়। আর বটম আপ অ্যাপ্রোচ যেটা, আমার যদি এরকম কিছু মডিউল থাকে, শুরুতে আমি যেটা করব যে একদম আমার লোয়ার লেভেলের যে মডিউলটা আছে সেই মডিউলকে আমি আগে টেস্ট করব, মানে বটম আপ। যদি আমার এরকম হায়ারার্কি থাকে তাহলে আমি একদম লোয়ার লেভেলের যে আমার মডিউল গুলো আছে সেগুলোকে আগে ইয়া করব, টেস্ট করব, টেস্ট করে রেজাল্টটাকে আমি পাঠিয়ে দিব। এইভাবে হচ্ছে জাস্ট লোয়ার লেভেল থেকে আস্তে আস্তে পুরো সিস্টেমটাকে আমার টেস্টিং এর রেজাল্টটা যাবে। এখন যদি দেখি আমরা অবজেক্ট ওরিয়েন্টেড টেস্টিং, সো অবজেক্ট ওরিয়েন্টেড টেস্টিং এ আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করে আসছি। সো এখানে আমাদের কি থাকে, বেশ কিছু ক্লাস থাকে, ক্লাসের স্ট্রাকচার থাকে, যেহেতু অবজেক্ট ওরিয়েন্টেড হচ্ছে একটা স্ট্রাকচারড ওয়েতে প্রোগ্রামিং করে থাকে। তো
এই অবজেক্ট ওরিয়েন্টেড টেস্টিং এর মধ্যে অ্যাকচুয়ালি দেখতে হয় যে আমার বিভিন্ন ক্লাসের মধ্যে যদি কোনো কমিউনিকেশন থাকে সেটা ঠিক মতো হচ্ছে কিনা, তারপরে কোনো কিছু একটা ফাংশন তৈরি করতে যদি একটা ক্লাসের বিভিন্ন মেথড ইউজ হয় তাদের মধ্যে ঠিকমতো কোঅপারেশন হচ্ছে কিনা, এই জিনিসগুলো দেখতে হবে। আচ্ছা, তো এখন বলছে যে অবজেক্ট ওরিয়েন্টেড টেস্টিং যেটা begins by evaluating the correctness and consistency of the analysis and design models. So ধরেন আমি একটা ক্লাস ডায়াগ্রাম বানাইছিলাম, সেই অনুযায়ী হচ্ছে আমি আমার প্রোগ্রামিংটা করছি। তো আমাকে দেখতে হবে যে ডিজাইন মডেল অনুযায়ী হচ্ছে আমার যে ইয়াটা আছে, কোডিংটা করছি, সেটা হচ্ছে কারেক্টনেস আছে কিনা সেখানে। Testing strategy changes the concept of the unit broadens due to encapsulation. আর হচ্ছে integration focuses on classes and their execution across a thread or in the context of uses scenario, validation users conventional black box method. আচ্ছা, তো এখানে যেটা বলছে যে এখানে ইউনিট বলতে আমার অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে, একটা ক্লাস বোঝাচ্ছে, ক্লাসের অবজেক্ট বোঝাচ্ছে। তো ইন্টিগ্রেশন কি করবে, ইন্টিগ্রেশন ফোকাসেস অন ক্লাসেস। সো ক্লাস যেটা করে যে বিভিন্ন ক্লাসের মধ্যে হচ্ছে ইন্টিগ্রেশনটা এখানে ফোকাস করা হয় যে ইন্টিগ্রেশনটা ঠিক মতো হচ্ছে কিনা। তারপরে হচ্ছে আপনার থ্রেড, যেমন ক্লাসের মধ্যে আবার বিভিন্ন থ্রেড চলতে পারে, ওই থ্রেড গুলো ঠিক মতো আর কি সিনক্রোনাইজড হচ্ছে কিনা, বা যদি থ্রেড গুলো হচ্ছে নিজেদের মধ্যে কমিউনিকেট করে বা ডাটা পাস করে বা একজনের ডেটা হচ্ছে আরেকজন ইউজ করে, তো সেক্ষেত্রে এগুলো ঠিক মতো হচ্ছে কিনা, ঠিকঠাক আউটপুট আসছে কিনা, সেটা হচ্ছে দেখতে হয়। আর এরপরে বলছে যে টেস্ট কেস ডিজাইনস ড্রস অন কনভেনশনাল মেথড বাট অলসো এনকম্পাসেস স্পেশাল ফিচার্স। তো এখানে বলছে যে টেস্ট কেস গুলো থাকবে, সেগুলো আমরা কনভেনশনাল মেথডের ক্ষেত্রে যে টেস্ট কেস গুলো ইউজ করি সেগুলাই থাকবে, বাট অবজেক্ট ওরিয়েন্টেড ইয়াটা টেস্ট করার জন্য হচ্ছে আমার বেশ কিছু স্পেশাল ফিচার থাকতে পারে। তো আবার বলছে অবজেক্ট ওরিয়েন্টেড টেস্টিং স্ট্র্যাটেজি, ক্লাস টেস্টিং ইজ দ্য ইকুইভ্যালেন্ট অফ ইউনিট টেস্টিং। সো এখানে আমি যে জিনিসটা বললাম যে অবজেক্ট ওরিয়েন্টেড বিষয়টাই হচ্ছে আমার কাছে অনেকগুলো ক্লাস আছে, ক্লাসগুলোর মধ্যে রিলেশন আছে, হয়তো বা একটা ক্লাসের মেথড আরেকটা ক্লাস ইউজ করতেছে, বা একটা ক্লাসকেই অবজেক্ট হিসেবে আরেকটা ক্লাস ইউজ করতেছে, এরকম অবজেক্ট ওরিয়েন্টেড বলতে আমার ক্লাস রিলেটেড আর কি। সো এখানে যদি আমি সহজ ভাষায় বলি যে আমি ইউনিট টেস্টিং করতে চাই, তার মানে আমি একটা ক্লাসকে টেস্ট করা লাগবে যে ক্লাসের অপারেশন গুলো ঠিক মতো হচ্ছে কিনা। তো এখানে দেখেন যে ক্লাস টেস্টিং ইজ ইকুইভ্যালেন্ট অফ ইউনিট টেস্টিং, অপারেশন উইদিন দ্য ক্লাস আর টেস্টেড। সো ক্লাসের ভিতরে আমার যে অপারেশন গুলো আছে সেগুলোকে টেস্ট করা হয়। The test behavior of the class is examined. State behavior of the class is examined. এখন বলছি ইন্টিগ্রেশন অ্যাপ্লাইড থ্রি ডিফারেন্ট স্ট্র্যাটেজিস। সো ইউনিট টেস্টিং হচ্ছে মূলত অবজেক্ট ওরিয়েন্টেড এর মধ্যে হচ্ছে ক্লাস টেস্টিং, আর ইন্টিগ্রেশন টেস্টিং যেটা সেটা হচ্ছে কি আমরা বিভিন্ন ইউনিটের মধ্যে যে কমিউনিকেশন বা রিলেশন এটাকে হচ্ছে মেইনলি বের করি। সেই ইন্টিগ্রেশন টেস্টিং হচ্ছে তিন ধরনের স্ট্র্যাটেজি ইউজ করে। ফার্স্ট একটা হচ্ছে থ্রেড বেসড টেস্টিং, ইউজ বেসড, আর হচ্ছে ক্লাস্টার টেস্টিং। সো থ্রেড বেসড টেস্টিং কি বলছে, integrates a set of classes required to respond to one input or output. So আমার একটা ইনপুট যখন আসলো, ধরেন কোন একটা জিনিস হচ্ছে আমি ইনপুট দিছি, ইনভেন্টরি ম্যানেজমেন্ট, আমার আমি ইনপুট দিলাম, ওইটা হচ্ছে আমার ইনভেন্টরিতে সেভ হবে, যে আমার যে আইটেম গুলো আছে আইটেম গুলোর মধ্যে হচ্ছে অ্যাড হয়ে যাবে। তো এটা যদি করতে চাই, এখন থ্রেড বেসড টেস্টিং এ কি দেখবো যে integrates a set of classes requires to respond to one input or event। এখন এই যে আমি ইনপুটটা নিলাম, এই ইনপুট নেওয়ার সাথে কোন কোন ক্লাস হচ্ছে এই ইনপুটটাকে ইউজ করে হচ্ছে কাজ করবে, ঠিক আছে, তাদের মধ্যে ইন্টিগ্রেশনটা হচ্ছে কিনা সেটা দেখবে। তারপরে ইউজ বেসড টেস্টিং যেটা, সেটা হচ্ছে integrates the set of classes required to respond to one use case। তো একটা ইউজ কেস, যদি আমার ইউজ কেস বলতে কি ইউজারের একটা রিকোয়ারমেন্ট, যেমন এটিএম বুথ থেকে আমি মানি উইথড্র করতে চাই, তো
তো এখন উইথড্র যে মানি করব এর সাথে বিভিন্ন ক্লাস কিন্তু জড়িত। একটা ক্লাস হচ্ছে গিয়ে আপনার অথেন্টিকেশন করবে, আপনার আরেকটা ক্লাস হয়তো বা ব্যালেন্স চেক করবে, আরেকটা ক্লাস হচ্ছে এই ট্রানজাকশন ক্লাস যেটা আপনাকে উইথড্র করে দিবে মানি। সো এই যে বিভিন্ন ক্লাস আছে, একটা আমার ইউজ কেস কে সাপোর্ট করার জন্য যে আমার বিভিন্ন ধরনের ক্লাস এখানে আছে, তো তাদের মধ্যে ইন্টিগ্রেশনটা ঠিক মতো হচ্ছে কিনা সেটা আর কি টেস্ট করা। আর এরপর হচ্ছে ক্লাস্টার টেস্টিং। সো ক্লাস্টার টেস্টিং বলতে কি বলছে, ইন্টিগ্রেটস দ্য সেট অফ ক্লাস রিকোয়ার্ড টু ডেমনস্ট্রেট ওয়ান কোলাবোরেশন। তো এখানে হচ্ছে এই যে আমরা সেট অফ ক্লাস টু রিকোয়ার্ড ওয়ান ইউজ কেস বললাম, এখন আমি কয়েকটা ইউজ কেস যদি একসাথে কোলাবোরেট করে দেখি যে আমার পুরো সিস্টেমটা ঠিক আছে কিনা, বা সিস্টেমের কয়েকটা কম্পোনেন্ট দেখি যে এই কম্পোনেন্ট গুলো মানে এই ক্লাস্টার বলতে কি সেম কিছু জিনিস আমরা একসাথে আনি। এখন কিছু ফিচার যদি একসাথে আনার পরে বলি যে এখানে অ্যাকচুয়ালি যে ক্লাসগুলো এই ফিচার গুলোকে হচ্ছে ইমপ্লিমেন্ট করতেছে তাদের মধ্যে কোলাবোরেশন আছে কিনা, তো সেটা দেখার জন্য হচ্ছে আমরা ক্লাস্টার টেস্টিং করে থাকি। আমরা কি ব্ল্যাক বক্স, হোয়াইট বক্স, তারপরে গ্রে বক্স টেস্টিং এগুলো কি পড়ছি? এখানে পড়ি নাই আমরা। একটু ওয়েট করুন। আচ্ছা, তো এখানে দেখেন যে আমি হচ্ছে আমাদের স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি জি ম্যাম। ম্যাম। আচ্ছা, তো ল্যাব ম্যানুয়াল থেকে একটা পার্ট হচ্ছে আপনাদের দেখাচ্ছি, এটা আপনারা ল্যাবে পেয়ে যাবেন। তো ওখানে দেখেন এখানে 3 ধরনের টেস্টিং এর কথা বলা আছে, এই স্লাইডে কেন যেন নাই। তো 3 ধরনের টেস্টিং মানে এই টেস্টিং গুলোর হচ্ছে খুবই মানে আপনি যদি টেস্টিং পড়ে থাকেন এই 3 ধরনের টেস্টিং নিয়ে শুনে নাই এমন কেউ নাই। এবং যে কোনো সফটওয়্যার ফার্মে যদি আপনি কোয়ালিটি অ্যাসুরেন্স ইঞ্জিনিয়ারিং এর জন্য ইঞ্জিনিয়ার হওয়ার জন্য অ্যাকচুয়ালি টেস্ট দেন, তো সেখানে আপনাকে এগুলো মানে কোশ্চেন করবেই। সো আমরা যদি একটু দেখি হোয়াইট বক্স টেস্টিং আর হচ্ছে ব্ল্যাক বক্স টেস্টিং আর একটা হচ্ছে গ্রে বক্স টেস্টিং। তো ব্ল্যাক বক্স এটার সাথে তো আমরা পরিচিত না, ব্ল্যাক বক্স বলতে কি বুঝি? ব্ল্যাক বক্স বলতে কি বুঝি বলেন তো, এটা সবারই জানার কথা। বলি আমরা একটু। ম্যাম কোনো সিস্টেমকে টেস্ট করার জন্য আলাদাভাবে টেস্টিং ইঞ্জিনিয়ার করা হয়? না, ওইটা আমরা জাস্ট টেস্টিং এর কথা বলতেছি না, আমরা নরমালি ব্ল্যাক বক্স বলতে কি বুঝি? ম্যাম এয়ারপ্লেনে ব্ল্যাক বক্স ফিক্স করা হয়।
এয়ারপ্লেনে ইউজ করা হয়, বাট ব্ল্যাক বক্স যখন আমরা বলি তখন বলতে কি বুঝি? ব্ল্যাক ম্যাম এর বক্স, ভিতরে কি হ্যাঁ কোনো বলো। হিডেন ডাটা থাকে হুম, এরকমের কিছু? ম্যাম কোনো হিডেন ডাটাতে সেভ করে থাকে এরকমের কিছু ম্যাম? আচ্ছা আমি বলি তাহলে। ব্ল্যাক বক্স হচ্ছে আমাদের কাছে একটা মডিউল আছে, সেই মডিউলটার ভিতরে কি আছে আমরা জানি না, কিভাবে সেটা ভিতরে স্ট্রাকচারড হয়ে আছে আমরা জানি না। আমরা জাস্ট কোন একটা ইনপুট দিচ্ছি, কোন একটা আউটপুট পাচ্ছি, বাট ভিতরে কিভাবে যে আছে, কিভাবে কাজ করতেছে এটাই জানি না। এটা হচ্ছে ব্ল্যাক বক্স। ব্ল্যাক বক্স মানে হচ্ছে আমার কাছে জিনিসটা অজানা। ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, এখন যখন আপনি ডেভেলপার, আপনি একটা মডিউল টেস্ট করবেন, তখন ডেভেলপার কি করে, একটা মডিউল বানায়, কোড করে। এখন সেটা যখন টেস্টারকে দেওয়া হবে, টেস্টারকে বলে দেওয়া হলো যে এই মডিউলে এই যে এটা হচ্ছে এমন এমন ডেটা আছে, এই ডেটা দিলে আমার এই আউটপুট আসবে। এখন টেস্টার কি করবে, এই বিভিন্ন ইনপুট দিয়ে দিয়ে অ্যাকচুয়ালি টেস্ট করে দেখবে। বা ধরেন যদি বলি যে ইমেইল অ্যাড্রেস হচ্ছে যেটা জেনারেট হয়েছে বা ইউজার ইনপুট দিয়েছে সেটা ঠিক আছে কিনা। তো এখন টেস্টার কি করবে, বিভিন্ন ধরনের টেস্ট কেস বানাবে, ভুল সঠিক বিভিন্ন ধরনের টেস্ট কেস বানাবে। টেস্ট কেস বানায় ধরেন ওই মডিউলে দিল, আমরা ধরি মডিউলটা হচ্ছে ব্ল্যাক বক্স, কিভাবে কাজ করে আমরা জানি না। তো আমরা ওখানে মডিউলে দিল, তারপরে হচ্ছে কিছু আউটপুট পাইলো, সেই আউটপুটটা হচ্ছে সে মিলায় দেখলো যে আউটপুটটা ঠিক আছে কিনা। তো কোনো কিছু যদি এখানে ভুল হয়, ঠিক আছে, যে কোন একটা জিনিস দেখা যাচ্ছে যে একটা করেসপন্ডিং ইনপুটের জন্য আমি ঠিক আউটপুট পাচ্ছি না, তো এখানে অ্যাকচুয়ালি কি কাহিনী হয়েছে, কেন আমি ঠিক আউটপুটটা পাচ্ছি না, এটা কিন্তু টেস্টার আর ফার্দার বুঝতে পারে না। সে খালি আইডেন্টিফাই করতে পারে যে অ্যাকচুয়ালি এখানে কোনো একটা ভুল আছে। এখন ভিতরে ওই মডিউলের যে ইমপ্লিমেন্টেশন সেটা আমার টেস্টার বুঝে না বা জানে না। তো এটা হচ্ছে ব্ল্যাক বক্স টেস্টিং। আচ্ছা, এখানে বলছে যে ব্ল্যাক বক্স টেস্টিং হচ্ছে টেস্ট ইঞ্জিনিয়ার দিয়ে করা হয়, মানে টেস্টাররা করবে where they can check the functionality of an application or software to the customer and client's need. In this, the code is not visible while performing the testing. That's why it is known as black box testing. So কোডটা আর কি আমার যে ইঞ্জিনিয়ার আছে সে জানে না। এরপর আসে হোয়াইট বক্স টেস্টিং। সো হোয়াইট বক্স কি, ব্ল্যাক বক্সের অপোজিট। তার মানে কি, কোড সম্পর্কে যার ভালো আইডিয়া আছে সেই টেস্টটা করতেছে, দ্যাট মিনস ডেভেলপার। The white box testing is done by developer where they check every line of code before giving it to test engineer. So test engineer কে দেওয়ার আগে আমার ডেভেলপার যেটা করে হোয়াইট বক্স টেস্টিং করে দেয়। তো সেখানে তারা অ্যাকচুয়ালি তাদের এন্ড থেকে কোনো যদি ভুল থাকে, যেমন আমি একটা প্রোগ্রাম করলাম, প্রোগ্রামটা করে হচ্ছে জিনিসটা রান করতেছে কিনা ঠিক মতো, কোনো লাইনে কোনো ভুল আছে কিনা, এইটা যদি আমি দেখতে চাই সেটা হচ্ছে হোয়াইট বক্স টেস্টিং। আর আমি যদি কোডের মধ্যে না গিয়ে জাস্ট আমার একটা অ্যাপ্লিকেশন তৈরি করা হয়েছে, অ্যাপ্লিকেশনটা চালায় দেখলাম যে ইউজারের রিকোয়ারমেন্ট ঠিকমতো ফুলফিল করতেছে কিনা, সব ফাংশনালিটি এখানে চলতেছে কিনা, আমি কোডের কিছু জানি না, সেটা হচ্ছে ব্ল্যাক বক্স টেস্টিং। আর গ্রে বক্স টেস্টিং, আমি ব্ল্যাক এন্ড হোয়াইট কালারের মাঝামাঝিতে আমি গ্রে কালারটাকে পাবো। সো এখানে কি হবে, দুইটার কম্বিনেশন। Gray box testing is a combination of white box and black box testing. It can be performed by a person who knew both coding and testing. তো কোডিং এন্ড টেস্টিং দুটোই জানে এরকম পারসন হচ্ছে গ্রে বক্স টেস্টিং করে। এন্ড ইফ দ্য সিঙ্গেল পারসন পারফর্মস এ হোয়াইট বক্স অ্যাজ ওয়েল এজ ব্ল্যাক বক্স টেস্টিং, নোন অ্যাজ গ্রে বক্স টেস্টিং। সো এটা আমি স্লাইডে অ্যাড করে দিব, এটা কেন যেন স্লাইডে অ্যাড করা নাই। আমরা কি এই যে তিনটা টেস্টিং স্ট্র্যাটেজি বুঝতে পারছি, ব্ল্যাক, হোয়াইট আর গ্রে? জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, এরপরে হচ্ছে হায়ার অর্ডার টেস্ট, হাই অর্ডার টেস্টিং। অ্যাকচুয়ালি এটা হাই অর্ডার টেস্টিং বলবো না, এটা হচ্ছে বিভিন্ন টাইপ অফ টেস্টিং। ঠিক আছে, এখন এই জিনিসগুলো হচ্ছে একটু বোঝার আছে। যেমন ফার্স্টে যে টেস্টিং এর নাম আমরা দেখতেছি সেটা হচ্ছে ভ্যালিডেশন টেস্টিং। তো এটা কি করে, অ্যাকচুয়ালি সফটওয়্যারের রিকোয়ারমেন্টের মানতেছে কিনা, রিকোয়ারমেন্ট ফুলফিল করতেছে কিনা সেটার একটা ভ্যালিডেশন দেয়। এরপরে যদি আমি দেখি তাহলে আছে হচ্ছে আমার সিস্টেম টেস্টিং, ফোকাসেস অন সিস্টেম ইন্টিগ্রেশন। তো আমরা ইউনিট টেস্টিং করছি, ইউনিট টেস্টিং এ হচ্ছে আমার
ছোট ছোট কয়টা ইউনিটকে আলাদাভাবে টেস্ট করছি। এরপর সিস্টেম টেস্টিং করার সময় যেটা করি যে ওভারঅল মডিউল গুলা নিজেদের মধ্যে যে কমিউনিকেট করে আমার পুরো সিস্টেমটাকে বিল্ড করছে এটা ঠিক আছে কিনা, এটা হচ্ছে আমরা দেখি। এটা হচ্ছে গিয়ে আমার সিস্টেম টেস্টিং। আচ্ছা, এরপরে যেটা দেখতেছি সেটা হচ্ছে আলফা অর বিটা টেস্টিং অথবা ইউজার টেস্টিং। সো ইউজার টেস্টিং যে কাজটা করে যে কাস্টমারের ইউজেস এর উপরেই হচ্ছে অ্যাকচুয়ালি ফোকাসটা করে। ভ্যালিডেশন টেস্টিং কি করে, আমার বিভিন্ন ধরনের যে সফটওয়্যার রিকোয়ারমেন্ট ছিল, হোক আমার সিস্টেম রিকোয়ারমেন্ট হোক সেটা ইউজার রিকোয়ারমেন্ট, সেটা ঠিকমতো মানে ঠিকমতো মানতেছে কিনা সেটা দেখে। আর সিস্টেম টেস্টিং দেখে যে ফোকাসেস অন সিস্টেম ইন্টিগ্রেশন, তো সিস্টেম ইন্টিগ্রেশন হচ্ছে কিনা ঠিকমতো সেটা দেখে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে রিকভারি টেস্টিং। So recovery testing key forces a software to fail in a varieties of ways and verify that recovery is properly performed. So এটার উদাহরণ যদি একটা দিই আমি যে ধরেন আমি এমন একটা ইনপুট দিলাম, ঠিক আছে, যে ধরেন আমার একটা ক্যালকুলেটর, আমার সফটওয়্যারই একটা ক্যালকুলেটর। তো আমি জানি যে এখানে আমি ডিভিশন বাই জিরো করতে পারবো না, বাট আমি যে কাজটা করলাম যে আমি ডিভিশন বাই জিরোই দিলাম, তো এটা করলে আমার সিস্টেমটা ফেল করার কথা, দেখানোর কথা হচ্ছে ডিভিশন বাই জিরো অ্যাকচুয়ালি এক্সেপশন দেওয়ার কথা এবং প্রোগ্রামটা বন্ধ হয়ে যাওয়ার কথা। বাট সে এখান থেকে রিকভারি করতে পারতেছে কিনা, সে বন্ধ না হয়ে গিয়ে সে রিকভারি করতে পারতেছে কিনা, এইটা হচ্ছে রিকভারি টেস্টিং। এখন আমি যদি এখানে কিছু ট্রাই ক্যাচ দিয়ে রাখি, যেমন আমরা করছি অবজেক্ট ওরিয়েন্টেড জাভাতে প্রোগ্রাম করছি, সেখানে আমরা ট্রাই ক্যাচ দিই, সেটা যদি দিয়ে রাখি তাহলে দেখা যাবে যে এরকম ইরর হলেও ওরা আবার রিকভার করে ফেলতে পারতেছে। সো এটা হচ্ছে রিকভারি টেস্টিং। এরপর সিকিউরিটি টেস্টিং, so verifies the protection and mechanism built into the system in fact protect it from improper penetration. So এটা যেমন একজনের অ্যাকাউন্টে আরেকজন ঢুকে যেতে পারতেছে কিনা, একজনের অ্যাকাউন্টে অন্যজন লগ ইন করতে পারতেছে কিনা, এই সব কিছু হচ্ছে আমরা এই সিকিউরিটি টেস্টিং এর মাধ্যমে দেখি। এরপরে আরেকটা টেস্টিং আছে যেটা হচ্ছে স্ট্রেস টেস্টিং। তো স্ট্রেস টেস্টিং জিনিসটা কি, executes a system in a manner that demands resources in abnormal quantity frequently. So ধরেন আপনার যে সার্ভার আছে, আপনার যে অ্যাপ্লিকেশন আছে, এট এ টাইম হচ্ছে যতজনকে সার্ভ করতে পারে, আপনি কি করলেন, এত বেশি তাকে দিয়ে দিলেন, মানে লোড দিয়ে দিলেন, অ্যাকচুয়ালি সে হচ্ছে ক্র্যাশ করলো। সো এই যে কতটা স্ট্রেস, মানে আপনি যখন জিনিসটাকে কতটা স্ট্রেস আপনার ইয়াটা নিতে পারতেছে, আপনার সফটওয়্যারটা নিতে পারতেছে, সেটা হচ্ছে গিয়ে স্ট্রেস টেস্টিং। তো এখানে বলছে যে এক্সিকিউটস আ সিস্টেম ইন এ ম্যানার দ্যাট ডিমান্ডস রিসোর্সেস ইন অ্যান অ্যাবনর্মাল কোয়ান্টিটি। মানে ধরেন এট এ টাইম অনেক মানুষ হচ্ছে সেটাকে অ্যাক্সেস করার ট্রাই করতেছে। So testing is so harsh it is expected to push the program to failure. So এটাই দেখা যায় আমার সিস্টেমটা অ্যাকচুয়ালি কতটুকু করতে পারে, সহ্য করতে পারে, ঠিক আছে, কতটুকু প্রেসার সে সহ্য করতে পারে ফেইলিয়ার হওয়ার আগে, সেটা হচ্ছে আমার স্ট্রেস টেস্টিং। এরপরে পারফরম্যান্স টেস্টিং আছে, টেস্ট দ্য রান টাইম পারফরম্যান্স অফ সফটওয়্যার উইথ দ্য কনটেক্সট অফ অ্যান ইন্টিগ্রেটেড সিস্টেম। সো পারফরম্যান্স টেস্টিং এ আমি জাস্ট রান টাইমটা দেখবো যে কত ইফিশিয়েন্ট, কত তাড়াতাড়ি আমাকে আউটপুটটা দিতে পারতেছে, বাট কোন একটা কাজ আমি করতে দিলে কত তাড়াতাড়ি রেজাল্ট পাচ্ছি। এরপরে হচ্ছে লোড টেস্টিং। লোড টেস্টিং হচ্ছে determines how the software application behaves while being accessed by multiple users simultaneously. So যখন একজন ইউজার না কয়েকজন ইউজার হচ্ছে ধরেন আমার সিস্টেমটাকে ইউজ করতেছে, তো তখন আমার সিস্টেমটা অ্যাকচুয়ালি কিভাবে করতেছে, কাজ করতেছে, তো সেইটা হচ্ছে কিভাবে বিহেভ করতেছে সেটা দেখা হচ্ছে আমার লোড টেস্টিং। আর স্ট্রেস টেস্টিং এ কি বলছিলাম যে আমি এতই বেশি লোড দিয়ে দিব, যেমন মাঝে মাঝে কি হয় যখন আমার রেজাল্টের দিন, কোনো রেজাল্টের দিন আসে, ধরেন এসএসসি রেজাল্টের দিনই আসলো, তো ওই টাইমে সবাই একসাথে রেজাল্ট চেক করার জন্য উঠে পড়ে লাগে,
তো ওই টাইমে আমাদের সার্ভার কি ডাউন হয়ে যায় না? জি না। সো সার্ভার কিন্তু তখন হচ্ছে ডাউন হয়ে যায়। তো কতটুকু অ্যাকচুয়ালি সে নিতে পারে সেটা হচ্ছে স্ট্রেস আর কি। আর হচ্ছে তাকে যদি আমি কোনো মাল্টিপল লোড দিই, ঠিক আছে, একজন ইউজ করতেছে সেখানে আমি কয়েকজন মাল্টিপল ইউজার দিলাম, তো সে অ্যাকচুয়ালি কেমন বিহেভ করতেছে সেখানে, সেটা হচ্ছে লোড টেস্টিং। এরপরে রিগ্রেশন টেস্টিং আরেকটা জিনিস আছে, আরেকটা আছে হচ্ছে রিটেস্টিং। তো রিগ্রেশন টেস্টিং জিনিসটা কি, ধরেন আমার সিস্টেমে কোনো বাগ ধরা পড়ছে, আমি সেটাকে ডিবাগ করছি, করার পরে সেটাকে চেঞ্জ করে এডিট করে আবার রান করছি। এখন আমার দুইটা জিনিস হতে পারে, যে এই যে আমি চেঞ্জ করলাম, আমার যে আগের যে ইররটা ছিল, আগের যে বাগটা ছিল, সেটা কি দূর হয়ে গেছে কিনা। যদি দূর হয়ে গেছে কিনা এটা দেখার জন্য আমরা কি করি, রিটেস্টিং করি, যে আমি যে জিনিসটা চেঞ্জ করলাম জিনিসটা ঠিক হয়েছে কিনা, সেটাকে আবার রিটেস্ট করি। তো আরেকটা হচ্ছে গিয়ে রিগ্রেশন টেস্টিং, সেটা হচ্ছে আমি যে নতুন যে চেঞ্জটা আনলাম সেটার জন্য আমার আগের কোনো একটা ফাংশনালিটি যেটা ঠিক ছিল সেটাতে কোনো সমস্যা চলে আসছে কিনা, এটা হচ্ছে গিয়ে রিগ্রেশন টেস্টিং। তো এখানে হচ্ছে আমরা অনেক ধরনের টেস্টিং স্ট্র্যাটেজি নিয়ে দেখলাম। এখানে কারো কোনো কনফিউশন আছে? না ম্যাম। আচ্ছা, এরপরে আসে হচ্ছে ইউজার টেস্টিং। তো এখানে যেটা আমরা দেখছিলাম যে ইউজার টেস্টিং একটা পার্ট দেখছিলাম, সেটা একটু ডিটেলসে বলা আছে। তো user or customer testing is a stage in the testing process in which users or customers provide input and advice on system testing. ঠিক আছে, তো user customer testing এ হচ্ছে টেস্টিং প্রসেস ইন হুইচ ইউজার আর কাস্টমার প্রোভাইডস ইনপুট এন্ড অ্যাডভাইস অন সিস্টেম টেস্টিং। সো ইউজার বা কাস্টমাররা হচ্ছে ইনপুট প্রোভাইড করে, বা ইউজাররা টেস্ট করে করে আর কি দেখে যে ঠিক আছে কিনা তাদের এক্সপেরিয়েন্স থেকে। তো সেটা হচ্ছে অথবা কিছু অ্যাডভাইস দিতে পারে আমাদেরকে সেটা। User testing is essential even when comprehensive system and release testing have been carried out. So আমার হচ্ছে অন্যান্য সব টেস্টিংও আমি করে ফেলছি, বাট ইউজার টেস্টিংও হচ্ছে গিয়ে এসেনশিয়াল, কারণ কাস্টমাররা হচ্ছে আমাকে ফিডব্যাক দিবে, সেটার উপর ভিত্তি করে যদি আমি জিনিসটা চেঞ্জ করি তাহলে জিনিসটা আমার আরো এফিশিয়েন্ট হবে। So the reason for this is that influence from the user's working environment have a major effect on the reliability, performance, usability, robustness of the system. This cannot be replicated in a testing environment. So আমার ইউজাররা যে ওয়ার্কিং এনভায়রনমেন্ট ইউজ করতেছে, তো সেইটাতে কিছু ইয়া থাকতে পারে, আমি যে এনভায়রনমেন্টে ইউজ করতে সেখান থেকে কিছু জিনিস কি থাকতে পারে, চেঞ্জ থাকতে পারে। তো সেক্ষেত্রে ইউজাররা আর কি ইউজ করে তারা কেমন পারফরমেন্স পাচ্ছে তাদের এন্ড থেকে, দেন হচ্ছে ইউজেবিলিটি কিভাবে ইউজ করতে পারতেছে কিনা ঠিক মতো, দেন হচ্ছে রিলায়েবিলিটি কেমন, এরকম সবকিছু দেখে, মানে রিলায়েবিলিটি মানে সবসময় ইউজ করতে পারতেছে কিনা, কখনো কি ফেইল করতেছে কিনা, এসব কিছু। তো এগুলা যদি ইউজার থেকে আমরা ইউজারকে চালাতে দেই বা টেস্ট করতে দেই, সেখান থেকে আমরা অ্যাকচুয়ালি ফিডব্যাক নেই, এটা হচ্ছে আমাদের জন্য ভালো হবে। এরপরে 3 টাইপের টেস্টিং আছে, ইউজার টেস্টিং এর 3টা টাইপ, একটা হচ্ছে আলফা টেস্টিং, বিটা টেস্টিং এন্ড অ্যাকসেপ্টেন্স টেস্টিং। সো এই টেস্টিং গুলোর নাম আপনারা অনেক শুনে থাকবেন। তো ফার্স্টে যেটা দেখতেছি আলফা টেস্টিং, users of the software work with the development team and test the software at developer side. তো আলফা টেস্টিং হচ্ছে আমার প্রোডাক্টটা ডেভেলপ হয়েছে, ডেভেলপ হওয়ার পরে ডিপ্লয় করার আগ পর্যন্ত, ডিপ্লয় করা মানে আমি অ্যাকচুয়ালি যেমন যদি একটা অ্যাপ বানাই, সেটাকে প্লে স্টোরে দেওয়ার আগ পর্যন্ত, হ্যাঁ আমি জাস্ট অ্যাপটা বানাইছি, এরপর প্লে স্টোরে দেওয়ার আগ পর্যন্ত আমি যে ইয়াটা করব, যে এক্সামিনটা করব, তাকে টেস্ট করব, সেটা হচ্ছে আমার আলফা টেস্টিং। বাট যখন আমি ডিপ্লয় করে ফেললাম, ঠিক আছে, ডিপ্লয় করার পর যে আমরা টেস্টিংটা করে থাকি সেটা হচ্ছে বিটা টেস্টিং। অনেকে বলে না যে ওই প্লে স্টোরে বিটা ভার্সন আপলোড দিছে, জাস্ট আলফা টেস্টিং করার পরে কিন্তু ফার্স্টে যে অ্যাপটা হচ্ছে ইয়া করে প্লে স্টোরে আপলোড দেয়, সেটা হচ্ছে বিটা টেস্টিং এ রাখে, তারা বিটা ভার্সন বলে আর কি, যে এই সবাই অ্যাকচুয়ালি চালাবে, যারা ইউজার আছে চালাবে, চালায় ফিডব্যাক দিবে অ্যাকচুয়ালি যে এখানে এই সমস্যা আছে। যদি ইউজাররা চালাতে গিয়ে হচ্ছে
কোনো সমস্যা ফেস করে। Then a release of the software is made available to the users and allow them to experiment and raise problems that they discover with the system developers. So যেটা আমি বললাম, এরপরে হচ্ছে acceptance testing. A customer test a system to decide whether or not it is ready to be accepted from the system developers and developed in the customer environment. কেউ কিছু বলবেন? আচ্ছা, so acceptance testing হচ্ছে customer test a system to decide whether or not it is ready to be accepted from the system developers and deployed in the customer environment, primarily for custom system. So actually এখানে হচ্ছে আমার যে সফটওয়্যারটা তৈরি করতেছি সেটা অ্যাকচুয়ালি অ্যাকসেপ্ট হচ্ছে কিনা সেটা হচ্ছে দেখা হয়। আচ্ছা, এখন হচ্ছে যদি আমরা সামনে যাই তাহলে স্টেজেস ইন দা অ্যাকসেপ্টেন্স টেস্টিং প্রসেস। তো অ্যাকসেপ্টেন্স টেস্টিং প্রসেসে হচ্ছে কিছু স্টেজ থাকে, যেমন ফার্স্টে হচ্ছে ডিফাইন অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া, দেন প্ল্যান অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া, দেন ডিরাইভ অ্যাকসেপ্টেন্স টেস্ট। সো ফার্স্টে আমি কোন কোন ক্ষেত্রে হচ্ছে আমার জিনিসটা অ্যাকসেপ্টেন্স পাবে সেটা আর কি বের করব, এবং অ্যাকসেপ্টেন্স টেস্টিং কিভাবে করব সেটা প্ল্যান করব। দেন হচ্ছে অ্যাকসেপ্টেন্স টেস্টের গুলো হচ্ছে ডিরাইভ করব, দেন রান করে দেখব, রেজাল্ট দেখব, তারপরে রিজেক্ট বা অ্যাকসেপ্ট করব। এটা হচ্ছে খুবই ট্রিভিয়াল কথাবার্তা। এরপর বলছে অ্যাজাইল মেথডস এন্ড অ্যাকসেপ্টেন্স টেস্টিং। ইন অ্যাজাইল মেথডস the users or customers is a part of development team and is responsible for making decision on the acceptability of the system. ঠিক আছে, তো ইউজার বা কাস্টমার হচ্ছে অ্যাজাইল মেথডে আমাদের ডেভেলপমেন্ট টিমেরই একটা অংশ, যেটা আমরা অ্যাজাইলে দেখে আসছি যে কন্টিনিউয়াসলি কি করা হয়, এক একটা রিলিজ দেওয়া হয় আর কাস্টমার থেকে ফিডব্যাক নেওয়া হয়, and it is responsible for making decision on the acceptability of the system. Then হচ্ছে tests are defined by user or customer and are integrated with other tests in that they run automatically when changes are made. And there is no separate acceptance testing process. তো এখানে যেহেতু আমার ইউজাররা সর্বক্ষণই আমাদেরকে কিন্তু প্রত্যেকটা ফেজের মধ্যে অ্যাকচুয়ালি ফিডব্যাক দিচ্ছে, তো এখানে আলাদা করে কোনো অ্যাকসেপ্টেন্স টেস্টিং প্রসেস আমার দরকার হয় না। Then main problem here is whether or not the embedded user is typical and can represent the interest of a system stakeholder. So এখানে অ্যাকচুয়ালি দেখা লাগে যে আমার ইউজার যে আছে সে অ্যাকচুয়ালি দায়িত্ববান কিনা, বা অ্যাকচুয়ালি সে ঠিক মতো অ্যাডজাস্ট করতে পারতেছে কিনা, সে অন্য সব যে সিস্টেম স্টেক হোল্ডার আছে যেমন এরকম আরো যারা ইউজারের ইউজ করবে, তো তাদের পার্সপেক্টিভে তাদের ইন্টারেস্টকে অ্যাকচুয়ালি ডিফাইন করতে পারতেছে কিনা। এরপরে আছে হচ্ছে ডায়াগনস্টিক প্রসেস। সো ডিবাগিং আর ইয়া তো আমরা দেখছি, ডিবাগিং আর হচ্ছে টেস্টিং দুটা আলাদা। ডিবাগিং হচ্ছে জাস্ট আমি টেস্টিং যেটা জাস্ট আমার সিস্টেমটা ঠিকমতো চলতেছে কিনা, কোনো ইরর আছে কিনা সেটা দেখা, আর ডিবাগিং হচ্ছে ইররটা কোথায় আছে, কিসের জন্য ইরর হয়েছে সেটা আর কি খুঁজে বের করা। এখন ডিবাগিং প্রসেসের মধ্যে এখানে বেশ কিছু ইয়া দেখানো হয়েছে, দেখেন। তো ফার্স্টে হচ্ছে কি করতেছে, ধরেন টেস্ট কেস আছে আমার কাছে, টেস্ট কেস থেকে হচ্ছে আমি সেটাকে চালায় রেজাল্ট পাইছি, রেজাল্ট পাওয়ার পর ধরেন আমি ভুল কিছু পাইছি, তো ওটাকে আমি ডিবাগ করতেছি, ডিবাগ করে হচ্ছে কিছু কজকে আমি সাসপেক্ট করতেছি, ঠিক আছে। এরপরে কি করতেছি, অ্যাডিশনাল টেস্ট করতেছে, টেস্ট করে আবার মূল জিনিসটা টেস্ট করতেছে। আবার ডিবাগিং এ হচ্ছে কিছু কজ হচ্ছে আমি সাসপেক্ট করতে পারি যে এটার জন্য প্রবলেম হইতে পারে, আবার কি করতে পারি, আইডেন্টিফাই কজ, মানে আমার এটার জন্যই প্রবলেমটা হয়েছে সেটা আমি আইডেন্টিফাই করতে পারি। এরপরে যেটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে কারেকশন। তো আইডেন্টিফাই যখন আমি কজ করে ফেললাম তখন হচ্ছে আমি কারেকশন করব, কারেকশন করার পরে আমি আবার রিগ্রেশন টেস্ট করে দেখব যে
এই যে আমি জিনিসটা কারেক্ট করলাম, এতে আমার অন্য কিছু হ্যাম্পার হয়েছে কিনা। তো এইভাবে গিয়ে আমি আবার এই জিনিসটাতে আসবো। সো তার মানে কি, ডিবাগিং এ দেখতেছি যে আমি ডিবাগিং করতে চাচ্ছি, রেজাল্টটা যে আমার আসছে, রেজাল্টে কোনো কিছু ইরর ছিল। এখন ডিবাগিং করব কি, হয়তো বা আমি একদম আইডেন্টিফাই করে ফেলছি যে হ্যাঁ এইখানে প্রবলেম আছে, অথবা আমার মাঝে মাঝে কিন্তু আইডেন্টিফাই করতে পারি না, তখন আমরা সাসপেক্ট করি যে এটার জন্য প্রবলেম হইতে পারে। সো এখান থেকে দুইটা ওয়ে গেছে। এবং যখন হচ্ছে সাসপেক্ট করতেছি আমি, তখন আমি কি করতেছি, অ্যাডিশনাল টেস্ট করতেছি। যে এইটা ধরেন এমন ভাবে টেস্ট করতেছি যে এই যে মডিউলটা বা এই যে আমার লাইনটা, এর উপরে আমি কিন্তু সাসপেক্ট করতেছি সেটার উপরে আমার আসতেছে কিনা, মানে সেখান থেকে অ্যাকচুয়ালি ভুলটা আসতেছে কিনা সেটা শিওর হওয়ার জন্য। ঠিক আছে, আর এইদিকে যদি আমি আইডেন্টিফাই করেই ফেলি, তারপর আমি জাস্ট কারেক্ট করে দিব। এই সাইডে কিন্তু আমি কারেক্ট করতেছি না। আমি যতক্ষণ না পর্যন্ত মানে আইডেন্টিফাই করতে পারতেছি, ততক্ষণ পর্যন্ত আমি এই সাসপেক্টেড কজের উপরে কিন্তু টেস্ট চালাচ্ছি। আচ্ছা, তো মাঝে মাঝে আমাদের প্রোগ্রামে এমন হয় না, আমি আমি ভুল ধরতে পারি না, বাট মনে হয় যে এই লাইনটার জন্য মেবি সমস্যা হচ্ছে, এই লাইনটাকে কমেন্ট আউট করে দেখি চলে কিনা। আমরা এরকম করছি কিনা কেউ কখনো? মাঝে মাঝে এমন করি না যে এই লাইনের জন্য মেবি প্রবলেম হচ্ছে, লাইনটা কমেন্ট আউট করে দেখি কাজ করে কিনা। তো ওইরকমই আর কি, যে আমি সাসপেক্টেড কজ করে তার উপর আলাদা টেস্ট করব, আর আমি যখন আইডেন্টিফাই করে ফেলবো তখন তার উপরে হচ্ছে কারেকশনটা চালাবো, আমি কারেক্ট করব, এরপর রিগ্রেশন টেস্ট চালাবো, দেন আবার এই টোটাল টেস্টটা এভাবে চলবে। এটা হচ্ছে আমার ডিবাগিং প্রসেস। এরপরে আসতেছে হচ্ছে ডিবাগিং এফর্টের কথা বলছে। তো এখানে বলছে টাইম রিকোয়ার্ড টু ডায়াগনাইজ দ্য সিস্টেম এন্ড ডিটারমাইন দ্য কজ। আর এদিকে বলছে হচ্ছে টাইম রিকোয়ার্ড টু কারেক্ট দ্য এরর এন্ড কন্ডাক্ট রিগ্রেশন টেস্ট। সো ডিবাগিং এর হচ্ছে এই যে দুইটা পোর্শন হচ্ছে একটা থাকে, যেটা একটু আগে দেখে আসলাম, যে আমার কজটাকে আর কি ফিক্স করা, মানে কোন কজে হয়েছে সেটা বের করা। ঠিক আছে, তার জন্য আমার কিছু সাসপেক্টেড কস্ট থাকবে, সেখানে কিছু টাইম চলে যায়। আরেকটা টাইম চলে যায় কস্টটাকে আমি বের করলাম, বের করার পরে হচ্ছে আমি সেটাকে কারেক্ট করব, সেখানে আমার কিছু টাইম চলে যায়। এখন বলছে যে সিমটম এন্ড কজেস। সিমটম আর কজ এই দুইটা কি আলাদা না সেম? আলাদা। আলাদা। সিমটম আর কজ যদি আমরা একটা উদাহরণ দেই, বলেন তো, কোনো রিয়েল লাইফ উদাহরণ দিতে পারবেন? ম্যাম, সিমটম হইতে পারে যে আমার কম্পিউটার কাজ করতেছে না, আর কজ হচ্ছিল যে আমার কম্পিউটারটা কি কারণে কাজ করতেছে না এটা। আচ্ছা, আরেকটা উদাহরণ যদি দেই, যে আমার অনেক জ্বর আসছে, এটা হচ্ছে আমার সিমটম, যে আমার জ্বর আসছে অনেক। এখন কি কারণে জ্বর আসছে? জ্বর বিভিন্ন কারণে আসতে পারে, যে আমার হয়তো বা ডেঙ্গু জ্বর হয়েছে, অথবা আমার এটা করোনা থেকে আসছে, এরকম কিন্তু বিভিন্ন কজেস হতে পারে। তো এটাই হচ্ছে সিমটম আর কজেস। সিমটম অ্যাকচুয়ালি সিমটমটা অ্যাকচুয়ালি আমার টেস্টিং এর সাথে অ্যাকচুয়ালি যাচ্ছে, তাই না? যে টেস্টিং করে আমি বুঝতেছি যে এখানে কিছু ভুল আছে, এখানে কিছু সমস্যা আছে, বাট অ্যাকচুয়ালি সেটার কজটা কি সেটা যদি আমি বের করে আনতে চাই, সেটাকে কাইন্ড অফ ডিবাগিং বলে না? জি ম্যাম। জি ম্যাম। So symptom and cause may be geographically separated. Symptom may be disappear when another problem is fixed. Cause may be due to a combination of non-errors. আচ্ছা, এখানে বলছে যে দুইটা মডিউল আছে, মডিউলে কোনো ইরর নাই, বাট সেই মডিউলের জন্য নতুন মডিউলে কিন্তু একটা ইরর জেনারেট হয়ে যাইতে পারে, এটাই বলছে। দেন কজ মে বি ডিউ টু আ সিস্টেম অর কম্পাইলার ইরর। তো কজটা হতে পারে আমার সিস্টেম বা কম্পাইলারেরও ইরর হতে পারে, যে আমি ঠিক প্রোগ্রামই লিখছি কিন্তু আমি চালাইতে চালাইতে যাচ্ছি দেখি যে চলতেছে না, তো আমার সিস্টেমে ইরর থাকতে পারে, আমার কম্পাইলারের ইরর থাকতে পারে। এরপরে হচ্ছে কজ মে বি ডিউ টু অ্যাজাম্পশন দ্যাট এভরিওয়ান বিলিভস, সিম্পটমস মে বি ইন্টারমিডিয়েট। তো এখানে হচ্ছে সিস্টেম আর কজের কথা বলে আছে, যে
ফার্স্ট দিকে হায়ারার্কি একটা লেভেল দেখাইছে যে প্রথমে একটা সিমটম থাকে এবং সিমটমের সাথে হচ্ছে অ্যাসোসিয়েটেড থাকে কজ। তো এখন জাস্ট এখান থেকে আমরা সিমটম আর কজ কি জিনিস সেটা বুঝলে অ্যাকচুয়ালি হবে। এরপরে হচ্ছে কনসিকুয়েন্স অফ বাগস। এখন বাগের বিভিন্ন বাগ মানে হচ্ছে কি অ্যাকচুয়ালি ভুল, এরর। এখন বাগের বিভিন্ন লেভেল আছে, মাইল্ড থেকে শুরু করে ইনফেকশাস পর্যন্ত। মাইল্ড, অ্যানোয়িং, ডিস্টার্বিং, সিরিয়াস, এক্সট্রিম, ক্যাটাস্ট্রফিক, একদম লাস্টে যেটা হচ্ছে সেটা হচ্ছে ইনফেকশাস। তো এদিকে হচ্ছে আমার বাগের ইয়াটা বাড়তেছে, সিভিয়ারিটি বাড়তেছে, আর এদিকে হচ্ছে ড্যামেজের ইয়াটা বাড়তেছে। মাইল্ড ক্ষেত্রে হচ্ছে ড্যামেজ অ্যাকচুয়ালি কম, আমরা রিকভার করতে পারি আস্তে আস্তে। যত বেশি বড় বাগ হবে, দেখা যাচ্ছে এমন একটা বাগ হয়েছে যে যেটাকে যদি আমি ফিক্স করতে যাই আমার পুরো সিস্টেমই চেঞ্জ করে ফেলা লাগবে। এরকম হচ্ছে গিয়ে ইনফেকশাস, যে আমার একটা বাগ আমি পাইছি যেটাকে আমি যদি অ্যাড্রেস করতে চাই আমার পুরো সিস্টেম চেঞ্জ করে ফেলা লাগবে। যেভাবে আমি আমার অ্যাপ্লিকেশনটা বিল করছি সেভাবে যদি রাখি এই বাগটা থেকেই যাবে। তো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে এখানে ড্যামেজের জিনিসটা আসে। এরপরে হচ্ছে বাগ ক্যাটাগরিজ, ফাংশন রিলেটেড বাগ, সিস্টেম রিলেটেড বাগ, ডাটা বাগ, কোডিং বাগ, ডিজাইন বাগ, ডকুমেন্টেশন বাগ। এরকম বাগ ক্যাটাগরিজ বলতে কই কই ভুল থাকতে পারে, ফাংশনে ভুল থাকতে পারে, সিস্টেমে ভুল থাকতে পারে, ডেটাতে ভুল থাকতে পারে। এরকম ডেটা যদি ধরেন প্রি প্রসেস করে দেন আমরা সিস্টেমে ইউজ করি সেখানে ভুল থাকতে পারে। এরকম হচ্ছে বিভিন্ন ভুল থাকতে পারে। এরপরে হচ্ছে ডিবাগিং এর কিছু টেকনিক আছে, তো এখানে সেই ডিবাগিং টেকনিক গুলার কথা বলা হয়েছে। সো ফার্স্টে যেটা সেটা হচ্ছে ব্রুট ফোর্স টেস্টিং। সো ব্রুট ফোর্স বলতে কি বুঝি আমরা, অল পসিবল কম্বিনেশন, অল পসিবল ওয়ে ট্রাই করি। আর ব্যাক ট্র্যাকিং হচ্ছে আমরা কোন একটা প্রান্ত থেকে সেটার থেকে অ্যাকচুয়ালি আমার আগের লেভেলে ব্যাক করে করে অ্যাকচুয়ালি ব্যাক ট্র্যাক করে দেখি যে এই প্রবলেমটার কজটা কোথায়, রুটটা কোথায়, রুট পর্যন্ত যাই। এরপরে ইন্ডাকশন, ডিডাকশন, এরকম কিছু বাগিং টেকনিক্স আছে সেগুলো এখানে বলা হয়েছে। এরপরে এখানে ফাইনাল থটস বলতে এখানে কি বলছে, think before you act to correct, use tools to gain additional insight, if you are in place get help from someone else। এখানে নরমাল কথাবার্তা বলছে। সো আমাদের টেস্টিং এর চ্যাপ্টার হচ্ছে এটাই, আমি আপনাদেরকে স্লাইড দিয়ে দিব। তো এই স্লাইডের বাইরে যে জিনিসগুলো আমি পড়াইছি সেটা হচ্ছে হোয়াইট, ব্ল্যাক আর গ্রে বক্স টেস্টিং। তো সেটা অ্যাড করে দিব আমি স্লাইডে, আর অ্যাড না করলেও আপনারা একটু আপনার ল্যাব ম্যানুয়াল আছে ওখান থেকেও দেখে নিতে পারেন। তো আজকের আমার পড়ানোর টপিক এতটুকুই। ম্যাম ফাইনালের সিলেবাস আর কতটুকু বাকি আছে? ফাইনালের সিলেবাসে হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট নামে একটা চ্যাপ্টার আছে, ওইটাই শেষ।